এ গ্রামে বাস করত টুনা আর টুনি। কিন্তু হঠাৎ করে টুনি অসুস্থ হয়ে যায়। টুনা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই যে শুনছো, আমি যেগুলো ওষুধের কথা বলেছি সেগুলো নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাই নিয়ে আসবো। টুনা যখন রাস্তা দিয়ে ওষুধ কেনার জন্য যাচ্ছিল, তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। তখন টুনা ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে যায়। অন্যদিকে টুনির একটা ফুটফুটে শিশু বাচ্চা জন্ম নেয়। ডক্টর দিদি, ও ডক্টর দিদি, আমার স্বামী কোথায়? ও যে একবার হলেও এই বাচ্চাকে কেন দেখতে এলো না? তখন নার্স বলতে থাকে, টুনি, তোমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই চিকিৎসার জন্য 2 লাখ টাকার প্রয়োজন, আর 2 লাখ টাকা দিতেই হবে। এইসব কি বলছো ডক্টর দিদি? ও তো ঔষধ আনার জন্য বেরিয়েছিল, ওর কি হয়ে গেল? তোমার স্বামীর নাম ডুবা টুনা, তাই না? এইসব শুনে টুনি অনেক কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, হে ঈশ্বর, এটা কি হয়ে গেল? যদি 2-4 পয়সা হতো, যেখান থেকেই হোক আমি জোগাড় করতাম, কিন্তু আমরা অনেক গরিব, আমরা এত টাকা কোথায় পাবো? বলে দাও তুমি। এই হসপিটালের কিছু দূরে একটা গ্রাম আছে, আর ওই ব্যবসায়ী রমেশ তার স্ত্রীকে ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করেছে। কি হয়েছে নার্স? আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? স্যার, আপনার একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, কিন্তু মৃত সন্তান জন্ম দিয়েছে তোমার স্ত্রী। এসব তুমি কি বলছো? হে ঈশ্বর, আমাদের 10 বছর পর একটা সন্তান হলো, তাও সে এই দুনিয়াতে নেই। জন্ম হতে না হতে তা তুমি তুলে নিলে। কিন্তু নার্স, আমার স্ত্রী কেমন আছে? স্যার, এখনো আপনার স্ত্রী জ্ঞান আসেনি। যখন উনি জ্ঞান আসবে, উনি যদি জানতে পারে যে উনির সন্তান আর বেঁচে নেই, তাহলে যে এই আঘাত উনি যে সহ্য করতে পারবে না। নার্স, এই ব্যাপারে আমার স্ত্রীকে কিছু জানাবেন না। কিন্তু এখন আমি কি করব? স্যার, আপনি একটা কাজ করুন, আপনার স্ত্রী জ্ঞান আসার আগে আপনি কারোর কাছ থেকে একটা বাচ্চা কিনে নিয়ে আসুন। তাহলে আপনার স্ত্রী এই ব্যাপারে কিছু বুঝতে পারবে না, উনি বাচ্চাটিকে নিজের বাচ্চা হিসেবে মনে করবেন। আমি এবার কোথায় থেকে নিয়ে আসব? এই পাশের ঘরে একটা মহিলা আছে, উনি সবে সবে একটা ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছে, আর আজকে ওনার স্বামী একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার চিকিৎসার জন্য 2 লাখ টাকার প্রয়োজন। ওরা অনেক গরিব। যদি আপনি ওনার চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়ে দেন, তাহলে মনে হয় ওনার বাচ্চাটিকে আপনাকে দিয়ে দিবে। তারপর ব্যবসায়ী রমেশ টুনির ঘরে যায়। বোন, তুমি কেন কাঁদছো? দাদা, আমি আর কি করব? আমার স্বামী ওষুধ আনার জন্য বাইরে গিয়েছিল, তারপর রাস্তায় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার ওর চিকিৎসার জন্য 2 লাখ টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? বোন, আমি তোমাকে 2 লাখ টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলুন দাদা, কি শর্ত? এরপর রমেশ সব কথা বলতে থাকে টুনিকে। বোন, যদি তুমি তোমার বাচ্চাটাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার স্বামীর চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়ে দেব। দাদা, এসব আপনি কি বলছেন? আমি আমার সন্তানকে কেন দেব? ওকে আমি দিতে পারবো না আমার সন্তানকে। বোন, দয়া করো আমার উপর। যদি আমার স্ত্রী জ্ঞান আসার পর
জানতে পারে আমাদের সন্তান আর বেঁচে নেই, তাহলে সে যে আর বাঁচতে পারবে না। বোন, আমার উপরে দয়া করে একটু। না না দাদা, আমি আমার সন্তানকে দিতে পারবো না। আপনি এখন এখান থেকে চলে যান। আমি আমার সন্তানকে কাউকে দেব না। তারপর রমেশ নিরাশ হয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নার্স টুনির কাছে আসে। দিদি, আমি এত টাকা কোথায় থেকে আনবো বলো তো? যদি আমার স্বামীর চিকিৎসা করে দাও, তাহলে দুদিনের ভিতরে আমি কিছু টাকা জোগাড় করতে পারবো। আরে টুনি, তুমি টাকা নিয়ে একদম চিন্তা করবে না। তোমার স্বামীর চিকিৎসা হয়ে গেছে, এখন তুমি আরাম করো। আমি ঠিক বুঝতে পারলাম না ডক্টর দিদি, কিন্তু এখনো কোনো টাকা জোগাড় করতে পারলাম না আমি। যেই ব্যবসায়ী তোমার ঘরে এসেছিল না, উনি অনেক দয়ালু আর অনেক বড় মনের মানুষ। যখন উনি তোমার সব কথা শুনে, তখন তোমার স্বামীর প্রতি উনার ভিতরে অনেক দয়া আসে। তারপর সব টাকা উনি দিয়েছিল তোমার স্বামীর চিকিৎসার জন্য। তুমি সত্যি বলছো ডক্টর দিদি? কিন্তু ওনার স্ত্রী কেমন আছে? এখন ওনার জ্ঞান আসেনি, আর জ্ঞান আসার পর যদি উনি জানতে পারে যে ওনার সন্তান দুনিয়াতে আর বেঁচে নেই, তাহলে মনে হয় এই আঘাত একদম সহ্য করতে পারবে না। স্যার, আপনি একবার ভিতরে যান, আপনার স্ত্রী জ্ঞান ফিরেছে। নার্স, আমার স্ত্রী আমার সন্তানের ব্যাপারে সব কিছু জেনে গেছে। আরে স্যার, একবার তো ভিতরে যান, তারপরে গেলেই বুঝতে পারবেন। এরপর রমেশ যখন তার স্ত্রীর কাছে যায়, সে অদ্ভুত জিনিস দেখে অবাক হয়ে যায়। রানী একটা বাচ্চা নিয়ে খেলা করছিল। কি গো, দেখেছো? আমাদের সন্তান কত সুন্দর হয়েছে, পুরো একদম চাঁদের আলোর মতো। তাই আজ থেকে ওর নাম আলো থাকবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমাদের মেয়ে কত সুন্দর হয়েছে, একদম তোমার মতো। জানো তো, আজ আমি অনেক খুশি। 10 বছর পর আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। গিন্নি, তুমি এখন একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বোন, এখানে টুনি নামের এক মহিলা ছিল না? তার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ স্যার, টুনি নামের মহিলাটি ওনার সন্তানকে তো আপনাদের কাছে দিয়ে দিয়েছে, আর ওর স্বামীকে সুস্থ করে নিয়ে চলে গেছে। ও বাড়িতে চলে গেছে আজই। বাহ, এতদিন আমাদের ঘর একদম খালি ছিল, আর এখন আমাদের মেয়ে চলে এসেছে। ওর হাসি খুশিতে আমাদের ঘর আলোয় ভরপুর থাকবে। গিন্নি, আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তবে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কেমন? আর ততক্ষণ আমি আমার মেয়েকে নিয়ে খেলা করি। আরে রূপা বোন, ও রূপা বোন, একবার বাইরে এসো না। আরে দাদা, আপনি এখানে কি করছেন? বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সন্তানকে আমাদের দিয়ে দিয়েছো তাই। দাদা, কোনো অসুবিধা নেই। এমনিতেই আমার স্বামীর চিকিৎসার জন্য আপনি নিজেই তো এতগুলো টাকা আমাদেরকে দিয়ে দিয়েছো। বোন, আমি জানি একটা মা তার সন্তানের থেকে দূরে থাকতে পারে না, অনেক কষ্ট হয়। তুমি একটা কাজ করো, কাল থেকে আমার বাড়িতে কাজে চলে এসো, যার কারণে প্রত্যেকদিন তুমি তোমার সন্তানকে দেখতে পাবে, কেমন? আপনি সত্যি বলছেন দাদা? ঠিক আছে, কাল থেকে আপনার বাড়িতে কাজে যাব, আর তার ফাঁকে আমার মেয়েকে দেখতে পাবো। টুনি, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি তো তোমাকেই বলছিলাম, যে মালিককে আমাদের সন্তানকে দিয়েছিলাম, উনার বাড়িতে কাজ করতে যাচ্ছি। আর কাজ করতে করতে আমাদের মেয়ের সাথে একবার দেখা হয়ে যাবে। গিন্নি, আমি বলবো তোমার না যাওয়াটা উচিত হবে, কারণ তুমি যখন তোমার মেয়েকে দেখবে তখন কোলে নিতে
আদর করতে তোমার মন চাইবে। আরে না গো, এমনটা হবে না। আমি ওকে চোখের দেখা দেখতে পেলে আমার মনটা শান্তি হয়ে যাবে। আর এমনিতেই আমার মেয়ে বড়লোক ব্যবসায়ীর কাছে মানুষ হচ্ছে, এ ব্যাপারে আমাদের খুশি হওয়া উচিত। দেখো গিন্নি, যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি যদি কষ্ট না পাও তাহলে সেটাই ভালো হবে তোমার জন্য। আচ্ছা শুনো, এখন তাহলে যাই গো, রান্নাঘরে খাবারটা কাছে, সময় সময় একটু খেয়ে নিও। এই কথা বলে টুনি রমেশদের বাড়ি রওনা দেয়। কি গো, তুমি কে? আর এখানে কি করছো? আরে মালকিন, আমাকে আপনাদের বাড়ি কাজ করার জন্য রেখেছে, তাই আমি এখানে কাজ করতে এসেছি। আর তখন সেখানে রমেশ চলে আসে। হ্যাঁ গিন্নি, আমি ওকে ডেকেছি। এখন থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে, আর তোমাকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে গো, তুমি যেটাই ভালো মনে করেছো সেটাই করেছো। আর শুনো তাহলে, তুমি বাড়ির সব কাজগুলো সেরে ফেলো। ঠিক আছে মালকিন, আমি এক্ষুনি বাড়ির সব কাজগুলো সেরে ফেলছি। এইভাবে কাজ করতে করতে বেশ কিছুদিন কেটে যায়। যখনই রানী বাইরে যেত তখন টুনি তার সন্তানকে আদর যত্ন করত। কিন্তু একদিন, টুনি, আমি স্নান করতে যাচ্ছি, তুমি যেন আবার আমার ঘরে যেও না। ওখানে আমার মেয়ে ঘুমাচ্ছে, আর তুমি যদি যাও তাহলে ওর ঘুম ভেঙে যাবে। আর তুমি তো জানো, একবার ওর ঘুম ভেঙে গেলে শুধু কাঁদতে থাকে। ঠিক আছে মালকিন, আমি আপনার ঘরে যাব না। এরপর রানী স্নান করতে চলে যায়। সুযোগ পেয়ে চুপচাপ তার মেয়ের কাছে চলে যায় আর তার মেয়েকে নিয়ে আদর করতে শুরু করে। আমার মেয়ে পুরো আমার মতো হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। দেখ মা, তোর মা চলে এসেছে তোর কাছে। টুনি এমন ভাবে তার মেয়েকে আদর করতে থাকে। কিছুক্ষণ পর রানী চলে আসে। আলোকে টুনির বুকে দেখতে পেয়ে রানী অনেক রেগে যায় আর টুনির কাছ থেকে তার মেয়েকে নিয়ে নেয় রানী। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস! আমি যে বারণ করেছিলাম না তোকে আমার ঘরে না আসতে, তারপরে তুই আমার ঘরে আসছিস কেন বল? মালকিন, আমাকে ক্ষমা করে দিন। মেয়েটি কাঁদছিল তো, তাই আমি ঘরের মধ্যে চলে এসেছি। মেয়ে কার মেয়ে? ও তোর মেয়ে না আমার মেয়ে, আর তোর তো কোনো অধিকার নেই ওকে কুলে নেওয়ার, বুঝছিস? আর এক্ষুনি এখান থেকে চলে যা, আমার কোনো কাজের মেয়ের প্রয়োজন নেই। আর তখন সেখানে রমি চলে আসে। আরে গিন্নি, ও তোমার সন্তানকে কুলে করে নিয়েছে তো কি হয়েছে? ও তো একটা মা। হ্যাঁ, হতে পারে একটা মা, কিন্তু আমার সন্তানের মা না। এবার ওকে কাজ থেকে তাড়িয়ে দাও, না হলে ভালো হবে না।